প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগারের শেষ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। ঝুনুকে শেষ পর্যন্ত আসতে দিল তারা। ৩ বৎসর পর দেখছি। মা হতে যাবার আগের শারীরিক অস্বাভাবিকতায় একটু যেন লজ্জিত। ছেলেবেলার উচ্ছলতা ঢাকা পড়েছে অপরূপ কমনীয়তায়। মোটা হওয়াতে একটু যেন ফর্সা দেখাচ্ছে। দুপুরবেলা সে যখন এসেছে তখন আমি কলেজে। মন্টু পাশের বাড়ি থেকে ফোন করল আসতে। পরীক্ষা সংক্রান্ত জরুরি মিটিং ছিল, আসতে পারলাম না। সারাক্ষণই ভাবছিলাম কেমন না জানি হয়েছে ঝুনুটা। সেদিনও একটা চিঠি পেয়েছি। তুমি তো মনে করো বিয়ে করে ঝুনু বদলে গেছে। বাসার কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাই বাসার কোনো খবর আমাকে দাও না। রাবে আপার যে জ্বর হয়েছিল সে তো তুমি কিছু লেখনি, বাবার চিঠিতে জানলাম। আর আমি এত কেঁদেছি। তোমরা সবাই আমাকে পর করে দিয়েছ এই জন্যে। মন্টুর কবিতার বই বেরিয়েছে, মন্টু আমাকে পাঠায়নি। আমি নিজে যখন একটা কিনেছি তার 10 দিন পর সে বই পাঠিয়েছে। কেন? আগে পাঠালে এমন কি ক্ষতি হতো? মন্টু তার বইয়ে পেন্সিল দিয়ে লিখেছে, সুক্রন্দসী বন্ধু ঝুনুকে। আমি বুঝি সুক্রন্দসী? মন্টুকে হাতের কাছে পেলে কাঁদিয়ে ছাড়ব। সন্ধ্যাবেলা বাসায় এসে শুনি ঝুনু পাশের বাড়ি বেড়াতে গেছে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় একা একা বসে পেপার দেখছি। এমন সময় সে এলো। কি একটা ব্যাপারে ভীষণ খুশি হয়ে হাসতে হাসতে আসছে। আমার লক্ষ্য করেনি দেখে নিজেই ডাকলাম, ঝুনু, আয় এদিকে। ঝুনু প্রথমে থতমত খেল, তারপর কিছু বোঝবার আগেই তার হাতের ধাক্কায় আমার হাত থেকে চায়ের পেয়ালা ছিটকে পড়ল। এবং প্রথমেই যা বুঝতে পারলাম তা হচ্ছে ঝুনুটা আমাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। প্রথম উচ্ছ্বাসটা কাটল অল্পক্ষণেই, কান্না থামল না। অনেক দিন পর প্রিয় জায়গায় ফিরে আসা, রুনুর মৃত্যু, নিজের জীবনের অশান্তি সব মিলিয়ে যে কান্না, তা একটু দীর্ঘস্থায়ী তো হবেই। আমি বললাম, ঝুনু চা খা, তারপর আবার কান্না শুরু কর। মন্টু তোকে সুক্রন্দসী কি আর শুধু শুধু লিখেছে? কাঁদুক, ঝুনু কাঁদুক। অনেক দিন এ বাড়িতে কেউ কাঁদে না। সেই কবে রুনু মারা গেল, খুব কাঁদল সবাই। বাবা গলা ছেড়ে ডাকলেন। মন্টু আর রাবিয়া ছেলে মানুষের মতো কাঁদল। নিনু চুপি চুপি আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। তারপর আর এই বাড়িতে কান্না কই। নিনু পর্যন্ত ভুলেও কাঁদে না। রাবেয়া হয়তো কাঁদে, আমার তো কখনো চোখে পড়ে না। কাঁদুক ঝুনু। আমি দেখি তাকিয়ে তাকিয়ে সুক্রন্দসী ঝুনুকে। ঝুনুর সঙ্গে সঙ্গে মনে হলো পুরনো দিনগুলি যেন ফিরে এসেছে। আগের মতো হই হল্লা হতে লাগলো। নিনুর চুল ঘন হয়ে উঠবে বলে একদিন ঝুনু মহা উৎসাহে নিনুর মাথা মুড়িয়ে দিল। নিনু তার কাটা চুল লুকিয়ে রাখলো তার পুতুলের বাক্সে। এই নিয়ে ফুর্তি হলো খুব। মন্টু ছড়া লিখল একটা, নিনুর চুল। নিজের পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে ফেলল সেটি। নিনু মন্টুর খাতায় গোপনে লিখে রাখল, মন্টু ভাই একটা বোকা, রোজ খায় তেলা পোকা। ঝুনু সবাইকে একদিন সিনেমা দেখালো। রোববারে পিকনিক হলো আম গাছের তলায়। সময় কাটতে লাগলো বড় সুখে। সেদিন সন্ধ্যাবেলা মাথার যন্ত্রণে অস্থির হয়ে শুয়ে আছি। ঝুনু এসে বলল, মাথায় হাত বুলিয়ে দেব দাদা? না না, এমনিই সারবে। আহা, দি না একটু। ঝুনু বসলো মাথার কাছে। মনে হলো কিছু বলবে। চুপ করে অপেক্ষা করছে। ঝুনু ইতস্তত করে বলল, আচ্ছা দাদা, হাসপাতালে নাকি ছেলে বদল হয়ে যায়? ছেলে বদল? কিরকম? অবাক হয়ে তাকাই আমি। ওভারসিয়ার চাচার ছেলের বউ বলছিল, হাসপাতালে নাকি ছেলে মেয়েদের নম্বর দিয়ে সব এক জায়গায় রাখে। নম্বরের গন্ডগোল হলেই একজনের ছেলে আরেকজনের কাছে যায়। হেসে ফেললাম আমি। বললাম, এই দুশ্চিন্তাতে মরছিস? পাগল আর কি। না দাদা, সত্যি। ওর এক বন্ধুর নাকি টুকটুকে ফর্সা এক ছেলে হয়েছিল। রিলিজের সময় যে ছেলে এনে দিল সেটি নিগ্রোর চাইতেও কালো।
হাসপাতালে যেতে না চাস বাসার ব্যবস্থা করা যাবে, তবে এগুলো খুব বাজে কথা ঝুনু। দুজনেই চুপচাপ থাকি। বুঝতে পারছি ঝুনুর ছেলের কথা বলতে ইচ্ছে হচ্ছে। নিজেই জিজ্ঞেস করি, ছেলে হলে কি নাম রাখবি ঝুনু? যাও বল শুনি, একটা তো ভেবে রেখেছিস মনে মনে। আমি যেটা ভেবেছি সেটা খুব বাজে, পুরনো। কি সেটা? হুম, বল না শুনি, কেমন নাম? কিংসুক। এই বুঝি তোর পুরনো নাম? যাও দাদা, শুধু ঠাট্টা। মেয়ে হলে কি রাখবি? মেয়ে হলে রাখবো রাখি। চমৎকার। রাখি নামে আমার এক বন্ধু ছিল দাদা, এত ভালো মেয়ে, এখন ডাক্তার। আমিও আমার মেয়েকে ডাক্তারি পড়াবো দাদা। আমার অসুখ বিসুখ হলে তাহলে আর চিন্তা নাই, ভাগ্নিকে খবর দিলেই হলো। আচ্ছা দাদা, ইরিত্রা নামটা তোমার কেমন লাগে? নতুন ধরনের নাম, আধুনিক। মন্টু বলেছে ইরিত্রা রাখতে। দুটি নামই আমার ভালো লাগে, কি করব বলতো দাদা? 2 নম্বর মেয়ের নাম রাখ ইরিত্রা। না না, 2 নম্বর মেয়ের নাম রাখবো রুনু। রুনু? হ্যাঁ, তাহলে রুনুর মতো লক্ষ্মী মেয়ে হবে। একটুক্ষণ থেমে ঝুনু কাতর গলায় বলল, রুনুর কথা বড় মনে হয় দাদা, ওকে বড় দেখতে ইচ্ছে করে। রুনুকে আমারও বড় দেখতে ইচ্ছে করে। মাঝে মাঝে রুনুর ফটোর দিকে তাকিয়ে থাকি। পাতলা ঠোঁট চেপে হাসির ভঙ্গিমায় তোলা ছবি, বড় বড় চোখ, বাচ্চা ছেলেদের চোখের মতো দৃষ্টি। সব মিলিয়ে কেন যেন ভারী করুণ মনে হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভিতর ব্যথা বোধ হয়। মায়ের গাড়ির রেকর্ডটা একটা লোক এসে দিয়ে গেল, খুব যত্ন করে কাগজে মোড়া। রেকর্ডের লেবেলে মায়ের নাম মিস শিরিন সুলতানা খুব অস্পষ্টভাবে পড়া যায়। হিজ মাস্টার্স ভয়েসের কুকুরের ছবিটার উপর আবার লাল কালিতে কাঁচা হাতে ইংরেজিতে মায়ের নাম লেখা। হয়তো তিনিই লিখেছিলেন। বাসায় একটা সাড়া পড়ে গেল। ঝুনু তার ছেলে কোলে নিয়ে পুরনো দিনের মতোই লাফাতে লাগল। বাজিয়ে শোনার মতো গ্রামোফোন নেই দেখে শুধু কাঁদতে বাকি রাখল। মন্টু রেকর্ড প্লেয়ার আনতে বেরিয়ে গেল তখনই, রাবেয়া কলেজে। সেখানে কি একটা ফাংশন নাকি। মন্টু তাকেও খবর দিয়ে যাবে। বাবাকে দেখে মনে হলো তিনি আমাদের এই হইচই দেখে একটু লজ্জা পাচ্ছেন। নিনুও এতটা উৎসাহের কারণ ঠিক বুঝে উঠতে পারছে না। বাবাকে বললাম, আজ একটা উৎসবের মতো করা যাক বাবা, খুব ঘরোয়াভাবে সন্ধ্যার পর মায়ের কথা আলোচনা হবে, তারপর ঘুমোতে যাবার আগে রেকর্ড বাজানো হবে। বাবা সংকুচিতভাবে বললেন, এসবের চেয়ে তো মিলাদ টিলাদ। ঝুনু সঙ্গে সঙ্গে বাতিল করে বলল, সে পরে হবে, আজ দাতা যা বলছে তাই হোক। বাবা জুতো পরে ফুল আনতে চলে গেলেন। ফুলের মালায় মায়ের ছবি সাজানো হবে। ঝুনু বলল, বাবা একটু ধূপ এনো, না পেলে আগরবাতি। আমি রেকর্ডটা লুকিয়ে ফেললাম যাতে আগে ভাগে কেউ শুনে ফেলতে না পারে। কিটকিকে টেলিফোন করলাম পাশের বাসা থেকে। হ্যালো কিটকি, আমি বুঝতে পারছি আপনি কে, কি ব্যাপার? খালাকে নিয়ে আয় না আমাদের বাসায় একবার। কি ব্যাপার? এসেই শুনবি। আহা বলেন না। একটা ছোটখাটো ঘরোয়া উৎসব। কিসের উৎসব? আসলেই দেখবি। বলেন না ছাই। মায়ের গাওয়া রেকর্ডটা বাজানো হবে, তাছাড়া তার স্মৃতিতে একটা ঘরোয়া আলোচনা, এই আর কি। বাহ, সুন্দর আইডিয়া তো, আমি আসছি। আচ্ছা কিটকি, মায়ের সঙ্গে তোলা খালার কোনো ছবি আছে? দেখতে হবে, যদি পাস তো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। কখন আসতে বলছেন? রাত 8টায়। সন্ধ্যাবেলা রাবেয়া রিকশা থেকে পাংশুমুখে নামল। ভীত গলায় বলল, বাসায় কি কিছু হয়েছে? না, কি হবে? আরে মন্টুটা এমন গাধা, কলেজে আমার কাছে স্লিপ পাঠিয়েছে, বাসায় এসো খুব জরুরি। আমি তো ভয়ে মরি, না জানি কার কি হলো।
না, কি আর হবে, মায়ের রেকর্ডটা দিয়ে গেছে। তাই নাকি? বলবি তো। বাবা দামি দুটি জরির মালা নিয়ে এলেন। ফুলের মালা পেলাম না রে, অনেক খুঁজেছি। মালা দুটি অনেক বড় হলো, ফটোতে দিতেই ফটো ছড়িয়ে নিচে অবধি ঝুলতে লাগলো। বসার ঘরটা খুব সুন্দর করে সাজানো হলো। চেয়ার টেবিল সরিয়ে মেঝেতে বিছানা করা হলো, ধূপ পোড়ানো হলো, স্মৃতি হিসেবে মায়ের পার্কার কলমটা রাখা হলো। এটি ছাড়া তার স্মৃতি বিজড়িত আর কিছুই ছিল না বাসায়। ঠিক 8টায় কিটকি এলো, সঙ্গে খালাও এসেছেন। বেশ কতগুলি ছবিও এনেছে কিটকি। উৎসবটা কিন্তু যেমন হবে ভেবেছিলাম তার কিছুই হলো না। খালার সঙ্গে তোলা মায়ের ছোটবেলাকার ছবিগুলি দেখলাম সবাই। মার কথা কিছু বলবার জন্য অনুরোধ করতে খালা তার নিজের কথাই বলতে লাগলেন। ছোটবেলায় কেমন নাচতে পারতেন, কেমন অভিনয় করতে পারতেন, তাঁর করা ইন্দ্রাণীর পার্ট দেখে কোন ডাইরেক্টর তাকে ছবিতে নামার জন্য ঝোলাঝুলি করেছিল, এই জাতীয় গল্প। খারাপ লাগছিল খুব। খালার থামার শেষ নেই। শেষটায় কিটকি বলল, আপনি একটু রেস্ট নিন মা, আমরা খালুজানের কথা শুনি। বাবা থতমত খেয়ে বললেন, না না, আমি কি বলবো, তোমরা বলো মা, আমি শুনি। না খালুজান, আপনাকে বলতেই হবে, আমরা ছাড়ব না। বাবা বিব্রত হয়ে বললেন, তোমাদের মা খুব বড় ঘরের মেয়ে ছিল। আমাকে সে নিজের ইচ্ছে বিয়ে করেছিল। তখন তার খুব দুর্দিন। আমি খুব সাহস করে তাকে বললাম আমাকে বিয়ে করতে। হ্যাঁ, আমি তাকে খুব পছন্দ করতাম। সে খুব অবাক হয়েছিল আমার কথা শুনে, কিন্তু রাজি হয়েছিল সঙ্গে সঙ্গে। না, আমি তার কোনো অযত্ন করিনি। হ্যাঁ, আমার মনে হয় সে শেষ পর্যন্ত খুশি হয়েছিল। যাক, তার কি আর আমি জানি। তোমরা বরং গানটা শোনো। চোখে আবার কি পড়ল, কি মুশকিল। বাবা চোখে সেই অদৃশ্য জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মন্টু রেকর্ড চালিয়ে দিল, পুরনো রেকর্ড, তবু খুব সুন্দর বাজছিল। আমরা উৎকর্ণ হয়ে রইলাম। অল্প বয়সী কিশোরীর মিষ্টি সুরেলা গলা। এই তো এত পথ, এত যে আলো। অদ্ভুত লাগছিল। ভাবতেই পারছিলাম না আমাদের মা গান গাইছেন। ফ্রক পরা পরীর মতো একটি মেয়ে হারমোনিয়ামের সামনে বসে দুলে দুলে গান গাইছে, এমন একটি চিত্র চোখে ভাসতে লাগল। বাবার দিকে তাকিয়ে দেখি তার চোখের সেই অদৃশ্য বস্তুটি ফোঁটা ফোঁটা অশ্রুকণা হয়ে ঝরে পড়ছে মেঝেতে। বাবার হঠাৎ কেন জানি শখ হয়েছে রান্নার বই লিখবেন একটি। রকমারি রান্নার কায়দা কানুন নোট বইয়ে লিখে রাখছেন। বাজার থেকে অনেক বইপত্র কিনে এনেছেন। পুরানো বেগম থেকে ঘেটে ঘেটে নারকেল ইলিশ বা ছানার ডালনার রন্ধন প্রণালী অসীম আগ্রহে খাতায় তুলে ফেলছেন। এ ব্যাপারে তাকে সাহায্য করছে নিনু আর ওভারশিয়ার কাকুর ছেলের বউ। মাঝে মাঝে দু একটি রান্না বাসায়ও রাধা হয়। সেদিন যেমন নোয়াপতি মিষ্টি বলে একটা মিষ্টি তৈরি হলো। খেতে ভালো হয়েছে বলায় সে যে কি ছেলে মানুষই খুশি। ভালোই হয়েছে। কিছু একটা নিয়ে ব্যস্ত থাকছেন। রাবেয়াও তার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। তার দেখা পাওয়াই মুশকিল। যদি বলি, আয় রাবেয়া একটু গল্প করি, রাবেয়া আঁতকে ওঠে। 2 দিন পরেই আমার পরীক্ষা, এখন তোর সাথে আড্ডা দিই, পাগল আর কাকে বলে। মন্টু রাতে বাসায় ফেরাই বন্ধ করে দিয়েছে। কয়েকজন বন্ধু মিলে নাকি এক ঘর ভাড়া করেছে। সেখানে গল্পগুজব হয়। কাজেই বাসায় তার বড় একটা আশা হয় না। হঠাৎ 1-8 দিন আসে, মেহমানের মতো ঘুরে বেড়ায়। বাবাকে গিয়ে বলে, মোট ক রকমের রান্নার জোগাড় হলো বাবা? 112। ও বাবা, এত? একটা রান্না করো না, আজ খাই। কি কি লাগবে বলো, আমি বাজার থেকে নিয়ে আসি। বাবা মন্টুকে নিয়ে মহা উৎসাহে রান্না শুরু করেন। ঝুনু চলে যাবার পরপরই আমি একলা পড়ে গেছি। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। বাসায় আমার তেমন কাজ নেই। শুয়ে বসে সময় কাটাতে হয়। কাজে আমি দেরি করে বাসায় ফিরি। সেদিন রাত 11টার দিকে ফিরেছি। দেখি রাবেয়া মুখ কালো করে বসে আছে আমার ঘরে। কি হয়েছে রাবেয়া? কিছু হয়নি, তুই হাত মুখ ধুয়ে আয় বলছি।
বল শুনি, কি ব্যাপার? তুই কলেজে যাবার পরপরই খালা এসেছিলেন। কি জন্যে? তুই জানিস না কিছু? না তো। কিটকির বিয়ে আগামীকাল রাতেই সব সেটেল হবে। খালা সবাইকে যেতে বলেছেন, গাড়ি পাঠাবেন। ও, এক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজের ছেলে, ফরেন সার্ভিসে আছে, ফ্রান্সে পোস্টেড। ছুটিতে এসেছে, বিয়ে করে ফিরবে। ম্যানিলাতেই নাকি কিটকির সঙ্গে আলাপ হয়েছিল। ছেলে গিয়েছিল সেখানে কি কারণে যেন, কিটকির সঙ্গে জানাজানি হয়। কিটকিরও ছেলে খুব পছন্দ। এসব আমাকে শুনে কি লাভ রাবেয়া? কোনো লাভ নেই। না। এরকম হলো কেন? চুপ করে আছিস যে? আমি চুপ করেই রইলাম। আমার কি করার আছে? আমি কি করতে পারতাম? রাবেয়া এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। কেঁদে ফেলবে কিনা কে জানে। রাবেয়া ফিসফিস করে বলল, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি পাশ করলেই বাইরে কোথাও চলে যাব, থাকবো একা একা। আর খোকা শোন। বল। তুই একটা গাধা, ইডিয়েট। আমি তোর মুখে থুতু দেই। আমি গায়ের শার্ট খুলে কলঘরের দিকে যাই। রাবেয়া আসে আমার পিছনে পিছনে। একসময় ধরা গলায় বলে, খোকা তুই রাগ করলি? ছি, রাগ করবি না। আমার কথায় রাগ করতে আছে বোকা? খোকা, গত পরশু সন্ধ্যাবেলা পৌঁছেছি এখানে। স্টেশনে স্কুলের সুপারিনটেন্ডেন্ট এসেছিলেন নিজেই। ভারী ভালো মানুষ, সারাক্ষণই মামা বলে ডাকছেন। তার নিজের টাকায় স্কুল, নিজের জমির উপর দোতলা স্কুল ঘর। নিজের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছেন বলেই প্রতিটি জিনিসের ওপর অসাধারণ মমতা। আর যেহেতু আমি স্কুলের একজন, কাজেই তার ভালোবাসার পাত্রী। ট্রেন থেকে খুব ভয় ভয় নেমেছিলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না। কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল। কাউকে কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন আগে তার সঙ্গে গাঢ় পরিচয় ছিল, ঠিক সেরকম। তিনি প্রথমে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় তিনি আর সুরমা, এই দুটি মাত্র প্রাণী। সুরমা তার মেয়ে। রাতের খাওয়া সেরে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন। 17 জন ছাত্রী থাকে এখানে। আমি হয়েছি তাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। ছোট্ট একটা লাল ইটের দালান, সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান, পেছনেই পুকুর। সমস্ত মন জুড়িয়ে গেছে আমার। খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি, এ অন্য ধরনের। এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে, আর বেশি কিছু চাইবার নেই। কাল রাতে ছাদে বসেছিলাম একা একা। কেন যেন মনে হলো একটু কাঁদি নির্জনে। মার কথা ভেবে, রুনুর কথা ভেবে 2-1 ফোঁটা চোখের পানি ফেলি। কিন্তু একটুও কান্না আসলো না। কেন কাঁদব বল? প্রচুর দুঃখ আছে আমার, এত প্রচুর যে কোনোদিন কেউ জানতেও পারবে না। কিন্তু তবুও আমি খোকার মতো ভাই পেয়েছি। কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে যে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে। রুনু, ঝুনু, মন্টু, নিনু, এরা আমার পারুল বোন, চম্পা ভাই। চারদিকে এমন চাঁদের হাটে কি কোনো দুঃখ থাকে? মন্টু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে। সবগুলি কবিতা হতাশার বেদনা নিয়ে লেখা। আমার ভেতরের সবটুকু সে কি করে দেখে নিল ভেবে অবাক আমি। সেই যে 2টি লাইন, দিতে পারো 100 ফানুস এনে, আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস ওড়ায়। যেন আমার বুকের ভেতরে সুপ্ত কথাটি সে বলে গেছে। দোয়া করি মস্ত বড় হোক সে। এমন কেন হলো খোকা? সব এমন উল্টাপাল্টা হয়ে গেল কেন? রুনুটার স্মৃতি কাঁটার মতো বেঁধে আছে। আমার হোস্টেলের একটি মেয়ে, সুশীলা, পুরকায়স্থ, অবিকল রুনুর মতো দেখতে। তাকে কাল ডেকে অনেকক্ষণ আদর করেছি, মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি। সে বেচারি ভারী অবাক হয়েছে। সে তো জানে না তাকে বুকের সঙ্গে মিশিয়ে সারা রাত কাঁদবার কি প্রচণ্ড ইচ্ছাই না হচ্ছে।
নিনুটার কথাও মনে হয়। এত অল্প বয়সে কি ভারী কি হয়েছে দেখেছিস? আমি যেদিন চলে আসব সেদিন দুপুরে সে গম্ভীর হয়ে একটা সুটকেস আমার বিছানায় রাখল। আমি বললাম, কি রে নিনু, সুটকেসে কি? কিছু নয়, আমার কাপড় চোপড় আর বই, এটিও তুমি সঙ্গে নেবে। সে কি, এটা নিয়ে কি করব? বাহ, আমিও তো থাকবো তোমার সঙ্গে। কাণ্ড দেখলে মেয়ের, কাউকে কিচ্ছু বলেনি, নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়ে রয়েছে, আমার সঙ্গে যাবে। এ সমস্ত দেখলেই মন জুড়িয়ে যায়, মনে হয় কিসের দুঃখ কিসের কি। মমতার এমন গভীর সমুদ্রে দুঃখ তো টুপ করে ডুবে যাবেই। হাসছিস মনে মনে না? আমিও কবি হয়ে গেলাম কিনা ভেবে? সব মানুষই তো কবি রে বোকা। বাবার কথাই মনে কর না, রাতের বেলা একা একা কলতলায় বসে গান গাইতেন, ও মন মন রে। আমি ঠাট্টা করে বলতাম নৈশ সঙ্গীত। কাজেই আমি বলি, সব মানুষই কবি, কেউ কেউ লিখতে পারে, কেউ পারে না। তোর খুব বড়লোক হবার শখ ছিল, তাই না খোকা? ঠিক ধরেছি তো? আমি তোকে বড়লোক করে দিই, কেমন? রেজিস্ট্রি করে একটা চেক পাঠাচ্ছি, 2-1 দিনের ভেতরে পেয়ে যাবি। কত টাকা আন্দাজ করতো? তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি। চেক পেয়ে জানাবি। না রে, ঠাট্টা করছি না, আগের মতো কি আর আছি? ঠাট্টা তামাশা একটুও পারি না এখন। টাকাটা আমি তোকে দিলাম খোকা, আমার মতো মেয়ের আর দেবার কি আছে বল? তোর খুব ধনী হওয়ার শখ ছিল, সেই শখ মেটাতে পারছি বলে ভারী আনন্দ হচ্ছে। খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার শখ হলো তোর, মার কাছে সাহস করে তো কিছু চাইতি না, আমাকে এসে কানে কানে বললি। আমি টাকা পাবো কোথায়? যা কষ্ট লাগলো, এখন পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখলে বুক ব্যথায় টনটন করে। তোর নিশ্চয়ই মনে নেই সেসব। শোনা ভাই আমার, এ টাকাটা সমস্তই তোর, যেভাবে ইচ্ছে খরচ করিস। নিনু, ঝুনু, মন্টু আর বাবাকে ভাগ করে দেব ভেবেছিলাম, কিন্তু তাদেরকে দেওয়া আর তোকে দেওয়া তো একই, এই ভেবে দিইনি। কোত্থেকে পেয়েছি? তুই কি ভাবছিস আগে বল। না রে, চুরি করিনি, আমাকে কেউ ভিক্ষেও দেয়নি, এ আমার নিজের টাকা। মার কথা সময় হলে তোকে বলবো বলেছিলাম না, এখন বলছি, তাহলেই বুঝবি কি করে কি হয়েছে। বাবার সঙ্গে বিয়ের আগে তার আবিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল, তাদের একটি মেয়েও হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে যায়। কি জন্যে তার তোর জানার দরকার নেই। বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন পরপরই। বুঝতেই পারছিস আমি হচ্ছি সেই মেয়ে। খুব অবাক না? আমার সে ভদ্রলোক বাবা এতদিন ঢাকাতেই ছিলেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে কিছুদিন হলো বাইরে চলে গেছেন, যাবার আগেই টাকাটা দিয়ে গেছেন আমাকে। সেই লোকটিও ভালো ছিল রে, আসতো প্রায়ই আমাদের বাসায়। দেখিসনি কোনোদিন? নীল রঙের কোট পরত, গলায় টকটকে লাল রঙা টাই, আমাকে ডাকতো ইমা বলে। গল্পের মতো লাগে না? 11 বছর বয়স থেকে আমি সব জানি। কেমন লাগে তখন বলতো? তোদের যিনি বাবা, আমি নিজে তাকে বাবা বলেই ভেবেছি, আর তিনি একটুও বুঝতে দেননি কিছু। সে যে একবার কলেজে আমাকে মা কালী ডাকলো, তোরা সবাই দুঃখিত হলি। বাবা কি করলেন বলতো? তিনি রাতের বেলা আমাকে ডেকে নিয়ে গেলেন বারান্দায়, ইতস্তত করে বললেন, ইয়ে মা, রাখতো এটা। কি বাবা? না ইয়ে, একটা ক্রিম, খুব ভালো, 20 টাকা দাম। তাকিয়ে দেখি চ্যাপ্টা মুখের বোতল একটা, মুখের উপর লেখা 7 ডে বিউটি প্রোগ্রাম। চোখে পানি এসে গেল আমার। সেই কৌটোটা এখনো আমার কাছে আছে, ভারী মূল্যবান সেটি, যেন বাবা 20 টাকায় 1 কৌটা ভালোবাসা কিনে এনেছেন। জন্মে জন্মে এমন লোককে বাবা হিসেবে পেতে চাই আমি। মানুষ তো কখনো খুব বেশি কিছু চায় না, আমি নিজেও চাইনি। মাঝে মাঝে মনে হয় না চাইতেই তো অনেক পেয়েছি।
কিটকি ভুল করলো। কি করবি বল? ভুলে যেতে বলি না, ভুলবি কেন? রুনুকে কি আমরা ভুলতে পারি, না ভোলা উচিত? কিটকি ভারী ভালো মানুষ, মেয়েটি যেন সুখী হয়। এখনও তো তার বয়স হয়নি, বুঝতেও শেখেনি। কষ্ট লাগে ভেবে। মার কথা তোর মনে পড়ে খোকা? চেহারা মনে করতে পারিস? আমি কিন্তু পারি না, স্বপ্নেও দেখি না বহুদিন। খুব দেখতে ইচ্ছে হয়। জানি মার প্রতি তোদের সবার একটা অভিমান আছে। তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেনি। হয়তো সত্যি, হয়তো সত্যি নয়। ছোট খালা একদিন মাকে জিজ্ঞেস করেছিল, শিরিন, তুমি তোমার ছেলে মেয়েদের একটুও দেখতে পারো না? মা জবাবে হেসে বলেছেন, এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাবে কখনো কষ্ট না পায়। মা বড় দুঃখী ছিল রে খোকা। মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়াবার নয়, ঢেকে রাখবার। চিরদিন তিনি তাই রেখে গেছেন, তোরা জানতেও পারিসনি। এত গান পাগল মা 23 বছরে একটি গানও গাইল না। প্রথম স্বামীকে ভুলতে পারেনি। যদি পারত তবে জানত সুখের স্বাদ কত তীব্র। যাই হোক, যা চলে গেছে তা গেছে। যারা বেঁচে আছে তাদের কথাই ভাবি। কিছুক্ষণ আগে নিচে ঘণ্টা দিয়েছে, খেতে যাবার সংকেত। আমার খাবার ঘরেই দিয়ে যাই, তবু নিচে গিয়ে একবার দেখে আসি। আজ আর খাবো না, শরীরটা ভালো নেই, একটু যেন জ্বর জ্বর লাগছে। মাঝে মাঝে অসুখ হলে মন্দ লাগে না। অসুখ হলেই অনেক ধরনের চিন্তা আসে, যেগুলি অন্য সময় আসে না। হোস্টেলের খুব কাছ দিয়ে নদী বয়ে গিয়েছে, সুন্দর নাম। এই মুহূর্তে মনে আসছে না। রাতের বেলা সার্চ লাইট ফেলে ফেলে লঞ্চ যায়, বেশ লাগে দেখতে। দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে আলো ফেলে। তোরা ঢাকায় থেকে তো এসব দেখবি না। আজ এই পর্যন্তই থাক। শরীরের দিকে লক্ষ্য রাখিস। বাজে সিগারেট টানবি না। কম খাবি, কিন্তু দামি হতে হবে। টাকার ভাবনা তো নেই। ছোটবেলা চুমু খেতাম তোর কপালে, এখন তো বড় হয়ে গেছিস, তবু দূর থেকে চুমু খাচ্ছি। তোর রাবেয়া আপা। ঠিকানা সুপারিনটেন্ডেন্ট গার্লস হোস্টেল, আদর্শ হাই স্কুল, পোস্ট অফিস কলসহাটি, জেলা ময়মনসিংহ। গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায়ই। ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি। পরিচিত বিছানায় শুয়ে আছি, এ ধারণা মনে আসতেও সময় লাগে। মাথার কাছের জানালা মনে হয় সরে গিয়েছে পায়ের কাছে। তৃষ্ণা বোধ হয়। টেবিলে ঢাকা দেওয়া পানির গ্লাস। হাত বাড়িয়ে টেনে নিলেই হয়, অথচ ইচ্ছে হয় না। কোনো কোনো রাতে অপূর্ব জোছনা হয়। মনে হয় একা একা বেড়ালে বেশ ভালো হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি, যেন বাইরের উথাল পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হাহা করে ওঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। আপনি যদি পুরো উপন্যাসটি শুনে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করলে অনেক খুশি হব। ভালো থাকবেন।